সুখের প্রকৃত সংজ্ঞা কি? দেখা যায় পুরো একটা জীবন কাটিয়ে দিয়েও এর শতভাগ সঠিক উত্তর আমরা কোনোদিনও খুঁজে পাই না। তবে যান্ত্রিক এই শহরে একটা জিনিস ছাড়া আসলেই সুখের মুখ দেখা যায় না, সেটা হলো টাকা। কাগজে ছাপা এই বস্তুটাই আজকে নিয়ন্ত্রণ করছে পুরো পৃথিবীকে, যা দিয়ে অনেক ক্ষেত্রেই যেন কিনে নেওয়া যায় সেই পরম আকাঙ্ক্ষিত সুখকেও। একটু সুখের সন্ধানে দিনরাত এক করে দিয়ে একজন মধ্যবিত্তের সারা জীবনের অতি পরিচিত সেই লড়াইয়ের নামই জীবনযুদ্ধ। এরই নাম পারস্যুট অফ হ্যাপিনেস। লেট 90s আমেরিকা। প্রতিদিনের মতো রাত পেরিয়ে সূর্যোদয়ের পরপরই বেড়ে যায় যার ব্যস্ততা। কেউ ছুটছে অফিসে, তো কেউ আরও একদিন খাবার জোটানোর আশায় বসে আছে রাস্তায়। কেউ ঘর থেকে প্রস্তুত হয়ে বের হচ্ছে, তো কেউ আবার রাস্তাতেই নিশ্চিন্তে সুখনিদ্রায় যাচ্ছে। চলার পথে তাকেও একরকম না দেখার মতো করেই পাশ কাটিয়ে যাচ্ছে বাকি সবাই। মোট কথা, কখনো না ঘুমানোর এই শহরে সবারই ব্যস্ততা শুধুমাত্র নিজেকে নিয়ে, যেখানে কারো কাছেই অন্য কারোর দিকে তাকানোর কোনো সময় নেই। ছোট্ট এই সিনের মাধ্যমেই শুরুতেই গল্পের একটা বেসিক থিম আমাদের সামনে তুলে ধরা হয়, যে যার যার জীবনযুদ্ধ কেবল তারই। সেই যুদ্ধে টিকতে যা করার সেটাও তার নিজেরই করতে হয়। ক্রিস গার্ডনার মধ্যবয়সী মধ্যবিত্ত এক উদ্যোক্তা। এক হাতে নিজের আবিষ্কৃত পণ্য, আরেক হাতে ছেলে ক্রিস্টোফারের হাত। ছেলেকে ডে কেয়ারে পৌঁছে দিয়ে সারাদিন ধরে নিজের আবিষ্কৃত সেই পণ্যের মার্কেটিং, অতঃপর প্রোডাক্টের ভ্যালু বুঝিয়ে দুই একটা বিক্রি করতে পারলে সেই অর্থ দিয়ে চলে সংসার। যেন দুই হাতে দুটি দায়িত্ব হাতে করে নিয়ে এগিয়ে চলা। এরই মধ্যে ছেলে ক্রিস্টোফারের আবদার, বাবা আমি জন্মদিনে গিফটের জন্য লিস্ট করছি। বিরাট হৃদয়ের বাবা চাইলেও যে ছেলের এমন আবদার এখন পুরোতে পারবে না, তাই না চাইতেও ছেলেকে মনে করিয়ে দেওয়া যে দেখো তুমি তো জানোই যে বেশি কিছু পাবে না। তখনই ছেলের বুদ্ধিদীপ্ত উত্তর যে আমি লিস্ট থেকে যে কোনো একটা বেছে নেব। কথা শেষে ছেলেকে ডে কেয়ারে পৌঁছে দিয়ে ফেরার পথে দেওয়াল দেখে দাঁড়িয়ে যায় ক্রিস। বাচ্চাদের ডে কেয়ার, যেখানে তাদের শুদ্ধ ভাষা বানান ও শব্দ শেখানোর কথা, সেখানের দেওয়ালে একদিকে তো ভুল স্পেলিংয়ে হ্যাপিনেস লেখা, আবার সাথে এসে জুটেছে ফবর্গীয় জাতীয় শব্দ। এমন জিনিস বাচ্চাদের জন্য ক্ষতিকারক হতে পারে, সেই উপলব্ধি থেকে ঝাড়ুদারকে দুটো কথা শুনিয়ে দেয় ক্রিস। আসলে ছোটবেলায় বাবার আদর ও গাইডেন্স না পাওয়া ক্রিস চায় না যে তার ছেলের প্রতি দায়িত্বে কোনো অবহেলা হোক। সেই চিন্তা থেকেই এমন ছোটোখাটো বিষয় নিয়েও তার বাড়তি সতর্কতা। তবে ক্রিসের জীবনের এই অংশটার নাম ছিল রাইডিং দ্য বাস। প্রতিদিনই নিজের আবিষ্কৃত জিনিসগুলো নিয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলা, কাস্টমারদের কনভিন্স করা, কপাল ভালো হলে কোনোদিন সেল হয়, আবার বেশিরভাগ দিনই জিনিসটা হাতে করে নিয়ে বাসায় ফিরে আসা হয়। ও সেই জিনিসটা কি সেটাই তো বলা হলো না। ক্রিসের আবিষ্কৃত সেই জিনিসটা মূলত একটা বোন ডেনসিটি স্ক্যানার, যা দিয়ে এক্সরের মতোই কাজ করা যায়, তবে তার চেয়েও আরেকটু ক্লিন ছবি বের করা সম্ভব। তবে ডাক্তাররা সেটা কিনতে রাজি হয় না, কারণ এক্সরের জন্য আলাদা ডিভাইস থাকায় তাদের মতে এই যন্ত্রটা অপ্রয়োজনীয়, আবার কিছুটা বেশি দামিও। তবে তাকে যে একটা হলেও বিক্রি করতেই হবে, তাই তার স্ত্রীকে ছেলেকে ডে কেয়ার থেকে নিয়ে আসার কথা বলে আরেক শহরের দিকে যায় ক্রিস। আসার পথে স্ত্রী বারবার মনে করিয়ে দেয় জমে থাকা ট্যাক্স, নিজের ফেড আপ হয়ে যাওয়া সহ তাদের ভঙ্গুর ফিনান্সিয়াল অবস্থার কথা। এই সমস্ত চিন্তা সঙ্গী করেই আরও ডেসপারেট হয়ে ক্রিস আরেক কাস্টমারের কাছে যায়। রাস্তায় তার শখের গাড়িটি দেখা যায়, যেটা তাকে হারাতে হয়েছে তাড়াহুড়োয় বারবার নো পার্কিংয়ে পার্ক করার কারণে। আসলে তাড়াহুড়োয় কোন কাজটি বা গোছালো হয়? ওদিকে আবার মাসের বাড়ি ভাড়া ও ডে কেয়ারের জন্য তার কমপক্ষে 2টি স্ক্যানার সেল করতেই হবে। তবে সমস্যা হলো, অনেকটা সময় ধরে ক্রিস একটা স্ক্যানারও সেল করতে পারছে না। সেই রাত্রে বাসায় এলে আবারও তার স্ত্রী তাকে ট্যাক্সের কথা মনে করিয়ে দেয়। তাদের উত্তপ্ত বাক্য বিনিময়ে বোঝা যাচ্ছিল যে আর্থিক সমস্যায় সংসারটা যেন একদম লাইফ সাপোর্টে এসে পৌঁছেছে। কারণ আমাদের দেশে যেমন ট্যাক্স না দিয়ে দিব্যি থাকা যায়, আমেরিকায় তো আর সেই সুযোগ নেই। তাই আপাতত সমুদ্র সমান চিন্তা থেকে সামান্য মুক্তি পেতে রুবিক্স কিউব নিয়ে বসে ক্রিস। সেই সময় রুবিক্স কিউব এক দুর্বোধ্য পাজল ছিল। ক্রিস রুবিক্স কিউব মেলাচ্ছিল আর টিভিতে চলতে থাকা নিউজও শুনছিল। নিউজে উঠে আসছিল আমেরিকার ভয়াবহ ইনফ্লুয়েশনের কথা, যখন জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছিল ক্রিসের মতো মধ্যবিত্তরাই। পরের দিন যথারীতি আবারও কাস্টমারের খোঁজে রাস্তায় হাঁটতে থাকে সে। হাঁটতে হাঁটতে থেমে যায় তার সমবয়সী একজনকে দেখে। দামি গাড়ি, অভিজাত পোশাক, হাসি খুশি চেহারায় যেন এক টুকরো সুখের অভিব্যক্তি। তার লাইফস্টাইলে অবাক হয়ে যাওয়া ক্রিস তাকে দুটো প্রশ্ন করে, বলে যে ভাই তুমি কি কাজ করো আর কিভাবে করো? মুখে হাসি নিয়ে লোকটা বলে, আমি একজন স্টক ব্রোকার। এ বিষয়ে তেমন ধারণা না থাকা ক্রিস ভেবে বসে যে না জানি এখানে কাজ করতে কত হাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগে। তবে তার ভুল ধারণা ভেঙে দিয়ে লোকটা বলে, না এসব কিছুই না, শুধু নাম্বার ক্যাচ করতে পারা ও মানুষকে কনভিন্স করার গুণ থাকলেই হলো। লোকটা যাওয়ার পথে চেয়ে যেন একরাশ নতুন স্বপ্নের দিশা খুঁজে পায় ক্রিস।
দেখতে থাকে এখানে সবাই কত লাইফফুল, কত হাসি খুশি। আহা, আমার জীবনটাও তো এমন হতে পারত। এই চিন্তা থেকে আরও একদিন কেটে যায়। স্ত্রীকে সেই অফিসে অ্যাপ্লাই করে নিজের স্টক ব্রোকার হওয়ার ইচ্ছার কথা বলে। তবে অবশ্যই সেই সময় স্টক ব্রোকার ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার জন্য কোনো আইডিয়াল রাস্তাও তো না, অনেকটা লটারির মতো। তাই তার স্ত্রী লিন্ডা এতে তেমন একটা আশার আলো দেখে না, বরং আরও একবার এই আর্থিক ক্রাইসিসে নিজের অতিষ্ঠ হয়ে যাওয়ার কথা জানায়। কিছুটা আবেগতাড়িত হয়ে ক্রিস এবার বলে যে আমি তো আমার পরিবার, তুমি আর ক্রিস্টোফারের জন্যই এত কিছু করার চেষ্টা করছি। অর্থাৎ পরোক্ষভাবে সে তার স্ত্রীকে আরেকটু ধৈর্য ধরার কথা বলে। তবে অর্থকষ্টে ভুগলে তখন কোনো কথাই সহজে কাজে লাগে না। তাই ক্রিসের উপর আশাহত হয়ে তার স্ত্রী নিজ কাজে চলে যায়। আর ক্রিস এক নতুন সম্ভাবনার ক্ষীণ আশা নিয়ে পৌঁছে যায় স্টক ব্রোকিং শেখার কোর্সে অ্যাপ্লাই করতে। তবে হাতে সেই মেশিন নিয়ে ঢুকে ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ করতে চাইছিল না ক্রিস। তাই সে তার ডিভাইসটা বাইরে এক মেয়েকে দিয়ে যায় এবং নিজে ভিতরে যায়। আর জিনিসটা যাতে চুরি না হয় তাই তাকে কিছু টাকাও দিয়ে যায়। তবে বোকার মতো কাজ করলে যা হয়, অফিসে ঢুকে ক্রিস যখন অ্যাপ্লিকেশন নিচ্ছিল সে তার সামনের জানালা দিয়ে দেখতে পায় যে তার ডিভাইসটা নিয়ে সেই মেয়েটা আরামসে পালিয়ে যাচ্ছে। তাই ইনস্ট্রাক্টরের কথা কোনো মতে শুনে অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়েই ক্রিস মেয়েটার পিছে দৌড়াতে থাকে। তবে সাবওয়ে ট্রেনে করে সেই মেয়েটা পালিয়ে যায়। এমনিতেই ডিভাইসটা মূল্যবান, তা বিক্রি করে কোনো মতে ঘর চলছে, এর উপরই আবার সেটা চুরিও হয়ে গেল। মানে ভাগ্যের পরিহাস বুঝি এগুলোকেই বলে। তাই সেখান থেকে মনকে ডিস্ট্র্যাক্ট করতে এবার অ্যাপ্লিকেশন ফর্মে মন দেয় ক্রিস। স্টক ব্রোকিং শেখানোর সেই প্রোগ্রামে প্রতি 6 মাসে 20 জন করে নেওয়া হয়। অর্থাৎ ট্রেনিং শেষে সবার মধ্য থেকে 20 জনকে ইন্টার্নশিপের জন্য নেওয়া হয় এবং এই 20 জন থেকে নির্বাচিত একজন কোম্পানিতে জব পায়। তবে আশার আলো এটাই, এডুকেশনে না হলেও ক্রিস প্রেজেন্টেশনে পারদর্শী। মানুষকে কনভিন্স করার গুণটা সে ভালোভাবেই রপ্ত করেছে। তাই এখানে চান্স পাওয়ার ব্যাপারে সে মোটামুটি ভালোই কনফিডেন্ট ছিল। এদিকে এই সব কিছুর মাঝে প্রতিদিনই ছেলে ক্রিস্টোফারকে ডে কেয়ারে নিয়ে আসার কাজটাও সে করে। একদিন ডে কেয়ারে যাওয়ার সময় ছেলের সাথে কথার এক ফাঁকে ক্রিস জানতে পারে যে সেখানে বাচ্চাদের প্রয়োজনের চেয়ে অনেক অতিরিক্ত সময় টিভি দেখানো হয়। ছেলের প্রতি সবসময় তার বাড়তি সতর্কতা ছিল, তাই ক্রিসের কাছে এই বিষয়টা পছন্দ হয় না। সে ডে কেয়ারের দায়িত্বে থাকা ম্যাডামকে এই বিষয়ে কমপ্লেন করে, কিন্তু সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া তো দূর, বরং স্কুলের বেতন দিতে দেরি করায় ক্রিসকে উল্টো খোঁচা দিয়ে কথা শুনিয়ে দেয়। উপায় না পেয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে ক্রিস। সমাজে একটা ভালো কথার মর্ম বোঝাতেও যে টাকার গুরুত্ব কতটা, সেটা ঘটে যাওয়া প্রত্যেকটা ছোট বড় ঘটনাই যেন তাকে চোখে আঙুল দিয়ে দেখাতে থাকে। তাই সে এবার সেই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সেই ইনস্ট্রাক্টরের কথা মতো উইটার রিসোর্সের প্রধান জে টুইসেলের সাথে দেখা করতে যায়। তার হাতে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে দিতে ক্রিস নিজের কমিউনিকেশন স্কিলের শার্পনেসও দেখাতে থাকে। ব্যস্ত থাকা মিস্টার টুইসেল ফর্মটা জমা নিয়ে ক্রিসকে পরে ডাকার কথা বলে সেখান থেকে চলে যায়। অফিস থেকে নেমে টেলিফোনে এক ডাক্তারের কাছে নিজের প্রোডাক্ট সেল করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয় ক্রিস। কিন্তু এবার তার সৌভাগ্যই বলতে হয়, কয়েকদিন আগে চুরি যাওয়া সেই ডিভাইস সহ সেই ছিচকে চোরকে সে তার সামনে পেয়ে যায়। ডিভাইস ফেরত পেতে তাকে তাড়া করতে থাকে ক্রিস। যেই উদ্ভাবনের উপর সে তার পুরো জীবনের সঞ্চয় ঢেলে দিয়েছে সেটা তার কাছে সবসময় বিশেষ। যদিও জিনিসটার পিছনে ইনভেস্টের ফলে লাভের তুলনায় লসের মুখই সে বেশি দেখেছে, তবুও উদ্ভাবনটা তো তার নিজেরই। তাই সে জিনিসটা উদ্ধারে সর্বস্ব দিয়ে চোরকে তাড়া করে এবং তাকে কিছুই বলে না, শুধু ডিভাইসটা নিয়ে যায়। বাসা থেকে যখন আজ একটা ডিভাইস নিয়ে ক্রিস বের হয়েছিল তখন তার স্ত্রী বলেছিল যে যেন জিনিসটা আর তার হাতে ফেরত না আসে। সেটা তো হলোই না, বরং এখন একটার বদলে 2টা ডিভাইস নিয়ে ক্রিস বাসায় ফিরল। যাই হোক, সেদিন ছেলের জন্মদিন হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি একটু কম হয়, কিন্তু ক্রিসের প্রতি রীতিমতো অতিষ্ঠ হয়ে যায় তার স্ত্রী লিন্ডা। এই পরিমাণ অতিষ্ঠ যে ক্রিস যখন আজকের ঘটনা তাকে বলতে যায় তখন তার একটা শব্দও সে শোনে না। এমনকি ক্রিস যখন তাকে অভয় দিয়ে একদিন সব ঠিক হয়ে যাবে বলে, তার স্ত্রী সেই কথাকেও বাজেভাবে হেয় করে। বেকারত্বের এমন অভিশাপ যেন দিন দিন শেষ করে ফেলতে থাকে ক্রিসকে। তাই সে আবারও সেই স্টক ব্রোকার অফিসের নিচে যায় এবং জে টুইসেলের সাথে দেখা করে। ব্যস্ত টুইসেল আবারও তাকে ইগনোর করে চলে যাচ্ছিল, তবে নাছরবান্দা ক্রিস তার সাথেই ট্যাক্সিতে উঠে পড়ে, কারণ সে ডিনউইটার কোম্পানির একজন বড় কর্মকর্তা। তার কাছে নিজের কমিউনিকেশন স্কিল ও এই প্রোগ্রামের ব্যাপারে নিজের ভিশন ব্যক্ত করতে থাকে ক্রিস। মূলত ক্রিসের উদ্দেশ্য ছিল মিস্টার টুইসেলের সামনে নিজের একটা ভালো ইমপ্রেশন তৈরি করা। তবে ক্রিসের কথায় যেন কোনো মনোযোগী ছিল না মিস্টার টুইসেলের, বরং তখন সে ব্যস্ত ছিল রুবিক্স কিউব মেলাতে। ইতিমধ্যেই ঘরে বসে সেটা সলভ করে ফেলা ক্রিস বলে ওঠে যে এটা তো আমিও সলভ করতে পারি। আজকের মতো ভুরি ভুরি ইউটিউব টিউটোরিয়াল না থাকায় সেই সময় এই রুবিক্স কিউব রীতিমতো দুর্বোধ্য ছিল। তবে নাম্বারে এক্সপার্ট ক্রিস জিনিসটা সলভ করে ফেলে। ক্রিসের ক্রিয়েটিভিটি দেখে অবাক হয় জে টুইসেল। তবে গন্তব্য এসে যাওয়ায় রুবিক্স কিউব নিয়ে সে নেমে যায়।
এখন সে এটার ক্রেডিট নিজেই নিয়ে সবার সামনে শো অফ করবে নাকি না, এই চিন্তা থেকেও বড় চিন্তা এসে যায় ক্রিসের মাথায়। কারণ টুইসেলের সাথে সে ট্যাক্সিতে উঠে তো গিয়েছিল, কিন্তু এখন আর ট্যাক্সি থামাতে পারে না, কারণ মানিব্যাগ খুলে দেখে যে সেখানে কোনো কানাকড়িও নেই। তাই লাজ লজ্জা আত্মসম্মান ভুলে সে একটা পর্যায়ে ট্যাক্সি থেকে নেমে পালিয়ে যায়। ড্রাইভার ধাওয়া করলে দৌড়ে গিয়ে দ্রুত সাবওয়েতে ওঠে, কিন্তু ক্রিসের ভাগ্য তো সোনায় বাঁধানো। শেষ মুহূর্তে সাবওয়েতে ওঠায় সে তো ভিতরে ঢুকে যায়, তবে তার যন্ত্রটা বাইরে পড়ে যায়। বলে না যে বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসে। একদিকে তার চলার অবলম্বন সেই যন্ত্র নষ্ট হলো, মাথা ভর্তি টেনশন। সাবওয়ে থেকে নেমে বাসায় এসে কল দিল। ওপার থেকে স্ত্রী জানিয়ে দিল যে সে তার সাথে আর থাকছে না। অর্থাৎ সোজা বাংলায় ক্রিসকে রাস্তা মাপার কথা জানিয়ে দিল স্ত্রী। ছেলে ক্রিস্টোফারকে সাথে নিয়ে বাসা ছেড়ে বেরিয়ে গেছে লিন্ডা। নিজেকে একটু সামলানোর চেষ্টা করছিল ক্রিস। এরই মধ্যে টেলিফোনে কল। ওপার থেকে সেই স্টক ব্রোকার কোম্পানি ডিনউইটার থেকে কথা বলছে জে টুইসেল। কোনো ভূমিকা ছাড়াই সে বলল, তুমি কি আমার এখানে এসে কথা বলবে? জীবনের সেই মুহূর্তে যখন তার সব কিছুই হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন এই সুযোগটাতে যেন টানেলের শেষ প্রান্তে আলোর দেখা পেল ক্রিস। সদ্য পরিবার বিচ্ছেদের আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলল একজন প্রফেশনাল দায়িত্বশীল মানুষের মতো। তাতে আস্থা পেয়ে মিস্টার টুইসেল তাকে একটা নাম্বার নোট করতে বলল, কিন্তু ফাঁকা ঘরে তখন এক টুকরো কাগজ কলমও খুঁজে পেল না ক্রিস। বাধ্য হয়ে টুইসেলের বলা নাম্বারগুলো কেবল একবার শুনেই তা বলতে বলতে ছুটে গেল পাশের দোকানে। দ্রুততার সাথে একটা কাগজে লিখে নিল সেই নাম্বার। পরের দিন সবার আগে ডে কেয়ারে যায় ক্রিস। স্ত্রীকে আর কখনো তার ছেলেকে তার কাছ থেকে দূরে না সরানোর ব্যাপারে শাসিয়ে দেয়। সেদিন ডে কেয়ার থেকেও ক্রিসই ছেলেকে বাসায় নিয়ে আসে। একজন দায়িত্বশীল বাবার মতো ছেলেকে যা কিছু হচ্ছে সব কিছু থেকে দূরে রাখে। কিন্তু কঠিন সময়গুলো যেন বিরতিহীনভাবে একের পর এক তার জীবনে আসতে থাকে। বাসায় ছেলেকে নিয়ে বসেছিলেন, তখনই দরজায় নক। দরজা খুলতেই বাড়িওয়ালার ভাড়ার তাগাদা। না দিতে পারলে সকালের মধ্যেই বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি। অনুরোধ করে ভাড়ার সময়টা আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়ে নেয় ক্রিস, যার বিনিময়ে বাসার রুম পেন্ট করে দেওয়ারও কাজ নেয় সে। তবে জীবন আর এত সহজে ক্রিসকে নিস্তার দিচ্ছে কই। পরদিন বাসায় বসে পেন্ট করছিলেন, এমন সময় দরজায় আসে পুলিশ। তাড়াহুড়োয় বারবার নো পার্কিংয়ে গাড়ি পার্ক করার ফাইন জমে আছে। অনাদায়ে খাটতে হবে জেল। তবে ক্রিসের কাছে তো নেই এক কানাকড়িও। অগত্যা সেই অবস্থাতেই একটা শার্ট ও গায়ে পেন্ট মাখা অবস্থায় থানায় হাজির হয় ক্রিস। জানিয়ে দেওয়া হয় যে হয় ফাইন দাও, না হয় একদিনের জন্য জেলে যাও। ক্রিস বারবার বলতে থাকে ছেলেকে আনতে ডে কেয়ারে যাওয়ার কথা, পরদিন থাকা জব ইন্টারভিউয়ের কথা, কিন্তু কোনো কাজই হয় না। উপায় না পেয়ে স্ত্রী লিন্ডাকেই আবারও ফোন করে ক্রিস। আজকের মতো ক্রিস্টোফারকে ডে কেয়ার থেকে এনে রাতটা তার কাছে রাখতে বলে। রাতটা যেন বিভীষিকার মতো কেটে যায় ক্রিসের। সকালে বেল পাওয়া মাত্রই সেই পেন্ট মাখানো অবস্থাতে ফর্মাল ড্রেস ছাড়াই সে ডিনউইটার কোম্পানিতে চলে যায়। ইন্টারভিউ রুমে তাকে এই অবতারে দেখে সবাই অবাক হয়। কিছু না লুকিয়ে সবাইকে তার পরিস্থিতির ব্যাপারে সত্যটা জানিয়ে দেয় ক্রিস। তার বুদ্ধিদীপ্ত উত্তর ও দৃষ্টিভঙ্গি সবারই পছন্দ হয়। ইন্টারভিউ শেষে জে উইসেল তাকে তার কাজে মনোযোগ দিতে বলে। সেই থেকে জীবনের নানান নিষ্ঠুরতার সাথে পরিচয় হতে থাকে ক্রিস। সেই রাত্রে তার স্ত্রী ক্রিস্টোফারকে বাসায় পৌঁছে দিয়ে পার্মানেন্টলি নিউ ইয়র্কে চলে যায়। বাড়ি ভাড়ার চাপে ক্রিসকে বাসা ছেড়ে দিতে হয়। অগত্যা জিনিসপত্র সহ একটা মোটেলের রুম ভাড়া নেয় ক্রিস। রোজ সকালে ছেলেকে ডে কেয়ারে দিয়ে আসা, প্রোডাক্টগুলো বিক্রির আশায় তা নিয়ে দিনভর ছোটাছুটি, আবার ছেলেকে নিয়ে আসা, তাকে সময় দেওয়া, সাথে ডিনউইটারের ইন্টার্নশিপ। সেই কোর্সে বাকিরা 8 ঘন্টা সময় পেত, আর ক্রিস পেত 6 ঘন্টা। কারণ তার ছেলেকে দেখাশোনার পাশাপাশি সেই ডিভাইসগুলোও যে বেচতে হবে। তাই 6 ঘন্টায় 8 ঘন্টার কাজ ছেড়ে নিত সে একটা কলের পরে আরেক কল করার জন্য কোনো বিরতি নিত না। এমনকি পানি খাওয়ার জন্য সে ডেস্ক ছেড়ে উঠত না, যার ফলে তার বাথরুমেও যাওয়া লাগতো না। আর এভাবেই সে সময়েরকে মূল্যায়ন করত। এরই মাঝে সে আবারও একদিন এক পাগলের হাতে সেই স্টেশনে হারিয়ে যাওয়া তার ডিভাইসটা পায়। তাকে তাড়া করতে যাওয়ার পথে হালকা গাড়ি দুর্ঘটনাও পড়ে। তবে শরীরে ব্যথা পাওয়ার চেয়েও ক্রিসের কষ্ট বাড়ে তার একটা শু হারিয়ে যাওয়ায়। বাহ্যিক দৃষ্টিতে শুনতে হাস্যকর লাগতে পারে, কিন্তু জীবনটাকে একবার তার দৃষ্টিকোণ থেকে দেখতে পারলেই কেবল অনুধাবন করা যাবে তার হাহাকারের কারণ। যাই হোক, এভাবেই ছেলেকে সাথে নিয়ে নানান ঘটনা প্রবাহের মধ্যে দিন কাটতে থাকে ক্রিসের। কয়েকটা ডিভাইস বিক্রি হওয়ায় কোনো রকম চলার রসদ পায় সে। আবার এক ধনাঢ্য ক্লায়েন্টের সাথে পরিচয়ের ফলে ছেলেকে তার শখের ফুটবল ম্যাচ দেখায়। স্টেডিয়াম এরিয়াতে আরও কিছু ক্লায়েন্টের সাথে পরিচয় হয়। এভাবেই হাসি কান্নার মিশেলে কাটছিল ক্রিসের দিন। এরই মধ্যে একদিন মাথায় আকাশ ভেঙে পড়ে ক্রিসের। জানতে পারে তার ব্যাংকে থাকা $600 ট্যাক্স বাবদ কেটে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষকে ফোন দিয়ে নিজের অবস্থা জানিয়েও কোনো লাভ হয় না, যার ফলে পুরোপুরি রিক্তহস্ত হয়ে পড়ে ক্রিস। দিশেহারা হয়ে পার্কে বসে ভাবতে থাকে যে এবার কি করব। বিক্রি করার মতো আর কোনো ডিভাইসও যে আমার কাছে নেই।
কিন্তু তখনই সে আবারও সেই পাগলকে দেখে তার স্টেশনে হারিয়ে যাওয়া সেই ডিভাইসটা সহ। সে তার কাছ থেকে সেটা নিয়ে যায় এবং আরেকজন কাস্টমার খোঁজে। কাস্টমার পায়, কিন্তু পড়ে যাওয়ার ফলে ডিভাইসটা যায় নষ্ট হয়ে, যার ফলে এখন সে আর সেটা বেচতে পারে না। একরাশ হতাশা নিয়ে সে মোটেলে আসে। এসে দেখে তাদের জিনিসপত্র বের করে রুমে তালা দিয়ে গিয়েছে মোটেল মালিক। কারণ হলো অবশ্যই ভাড়া না দিতে পারা। অগত্যা এখন যাওয়ার মতো আর কোনো জায়গা না থাকায় শেষমেশ সাবওয়ে স্টেশনে যায় ক্রিস, সাথে 6 বছরের ছোট্ট ছেলে ক্রিস্টোফার। বাবার এমন অবস্থা যেন উপলব্ধি করছিল ছোট বাচ্চাটিও। তবে নিজের উপর আসা ঝড়ের প্রভাব ছেলের উপর আসুক, অতটা দায়িত্বহীন বাবাও ক্রিস নন। তাই সে ওই সঙ্গীন মুহূর্তেও খেলার ছলে ছেলের কাছে পরিস্থিতির ভয়াবহতাকে লুকিয়ে রাখে এবং সেই রাতে সাবওয়ের বাথরুমে কাটায়। ভিতর থেকে দরজা লক করে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বসে থাকে ক্রিস। জীবনে প্রথমবারের মতো সেদিন তার চোখ বেয়ে বেরিয়ে আসে কষ্টের অশ্রু। তবে সেই মুহূর্তটাই যেন ক্রিসকে আরও জাগিয়ে দিয়ে গিয়েছিল। জীবনে এত নির্মম একটা দিনও তাকে দেখতে হবে, সেটা সে কোনোদিনও ভাবতে পারেনি। তাই এবার নিজ লক্ষ্যপথে আরও অটল হয়ে যায় ক্রিস। ফস্টার হাউসে রাত কাটিয়ে একদিকে সেই অচল ডিভাইস মেরামত করে, ছেলেকে সময়ও দেয়, আবার ইন্টার্নশিপের প্রস্তুতিও পুরোদমে নিতে থাকে। এভাবেই একদিন ক্রিসের ইন্টার্নশিপের সময় শেষ হয়ে যায়। সময় মতো পূর্ণ প্রস্তুতি নিয়ে পুরো ফর্মাল গেটআপেই ক্রিস একদিন কাজ করছিল। তখনই তাদের প্রজেক্ট ম্যানেজার ক্রিসকে ইন্টারভিউ রুমে ডাক দেয়। ক্রিস সেখানে যায়। গিয়ে সেই প্রথম দিনে তার ফর্মাল গেটআপ না থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলে, যেহেতু আজকে আমার শেষ দিন, তাই আমি পুরো তৈরি হয়েই এসেছি। তখনই প্রজেক্ট হেড তাকে বলে, তাহলে কালকেও স্যুটটা পরে এসো, কারণ কালকে আমাদের কোম্পানিতে তোমার প্রথম দিন। ওয়েলকাম টু ডিনউইটার ক্রিস। আনন্দের ঝিলিক বয়ে যায় তার পুরো চেহারায়। বুক থেকে বিশাল বড় এক পাথর নেমে যায়। আনন্দের আতিশয্যে আজও তার চোখ অস্ত্রসজল হয়। তবে এবার কষ্টের অস্ত্র নয়, বরং আনন্দের। জীবনযুদ্ধে জয়ী হওয়া একজন যোদ্ধার স্মারকের। এতক্ষণ ধরে চলা নিজের জীবনের গল্পগুলোকে আলাদা আলাদা ফেজে ন্যারেট করছিল ক্রিস, যার কোনোটা ছিল ছুটে চলার, কোনোটা বোকামির, তো কোনোটা আবার আর্থিক দৈন্যতার। কিন্তু এবারের ফেজটা একেবারেই অন্যরকম, যেই মুহূর্তটা ছিল শুধুই সুখ, খুশি আর আনন্দের, যার সারমর্ম হলো অ্যান্ড দিস লিটল পার্ট অফ মাই লাইফ কল্ড হ্যাপিনেস। বন্ধুরা, আমাদের জীবনেও করুণ থেকে করুণ পরিস্থিতি আসে। অনেক সময় আমরা অল্পতেই ভেঙে পড়ি। তবে ক্রিসের মতোই আমাদেরও উচিত ভেঙে না পড়া। প্রথমে তার করুণ অবস্থায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। বাড়িঘর সব হারিয়ে সে টয়লেটে পর্যন্ত রাত কাটায়। কিন্তু এত কিছুর পরেও সে কিন্তু দমে যায়নি, বরং সবসময় জীবন নিয়ে সে পজিটিভ থেকেছে। এমনকি নিজ ছেলেকেও সে বলেছিল যে কাউকে কখনো এমনটা বলতে দিবে না যে তুমি এই কাজটি পারবে না, এমনকি সেই লোকটা আমি হলেও না। সুতরাং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়া যাবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। আর কাছের বন্ধুদের সাথেও এটা শেয়ার করতে ভুলবে না। আমি প্রিন্স আজকের মতো বিদায় নিচ্ছি। সি ইউ।